জানেন, অনেক বেশি দুশ্চিন্তায় আর টেনশনে রয়েছি, কিছু ভেবে পাচ্ছি না, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। অনেক বেশি মাথাতে দুশ্চিন্তা আর টেনশন নিয়ে আবারও দৌড়াচ্ছি মালদার পথে। আজকে আবারও ডক্টরের সাথে দেখা করতে যাচ্ছি বা কিছু পরামর্শ নেওয়ার জন্যই যাচ্ছি। আর ডক্টরের পরামর্শ নিব, সাথে আপনাদেরও কিছু পরামর্শ নেব। আমার কাহিনীটা শুনে আপনারা প্লিজ কিছু পরামর্শ অন্তত আমাকে দেবেন, যাতে আমার কিছুটা হলেও উপকার হয়। এই যে এখন আবারও মালদা যাচ্ছি, এর কারণ হচ্ছে যে আপনারা হয়তো অনেকে অবগত বা জানেন আমার প্রবলেমের কথা, যে আমার গল ব্লাডার স্টোন হয়েছে, সাথে তো আমি প্যানক্রিয়াসেরও পেশেন্ট। তো সব কিছু মিলিয়ে না আমার এখানে অনেক রকম কিন্তু আমার রিপোর্ট করতে হয়েছে। আমি মালদা মেডিকেল হাসপাতালেও করেছি, তারপরে আরও 2-3 জায়গায় ইউএসজি করেছি। এমনকি সব কিছুতেই আমার এই যে গোল ব্লাডার স্টোনটা দেখা দিয়েছে, বা পিত্তথলিতে যে আমার পাথর আছে সেটা কিন্তু দেখা দিয়েছে বা জানতে পেরেছি। আর হঠাৎ করে অপারেশনের ডেট দেওয়ার আগে 2-3 দিন আগে আমাকে ডক্টরবাবু বললেন যে অপারেশনের 2-3 দিন আগে কিন্তু আপনাকে একটা সিটি স্ক্যান করতে হবে। কিছুটা অবাক হলাম, আবারও ভাবলাম যে পেটের আবার সিটি স্ক্যান হয় নাকি। তো আবারও ভাবলাম যে উন্নত হচ্ছে সব কিছু, দেখা গেল যে হতেও পারে যে পেটের সিটি স্ক্যান। তো যাই হোক, যখন করতে হবে তো আমরা সিটি স্ক্যানটা ফাইনালি করলাম, আর সেইটা কিন্তু আমরা দিশারিতে করেছি। আর আমার দিশারিতে যখন সিটি স্ক্যানের আমরা রিপোর্ট পেলাম, তখন না দেখে একদমই অবাক যে দিশারির রিপোর্টে কিন্তু আমাদের সিটি স্ক্যানের যে রিপোর্টটা করেছিলাম সেইখানে কিন্তু আমাদের পাথর একদমই দেখাচ্ছে না। আমার যে গল ব্লাডার স্টোনটা ছিল সেটা কিন্তু একদমই দেখাচ্ছে না। আর বাকি যে আমার 3-4 জায়গায় রিপোর্ট করা হয়েছে, ইউএসজি করা হয়েছে, সব কিছুতেই কিন্তু আমার আবার পাথরটা দেখাচ্ছে। তো আপনারাই বলুন তো, আমি এত বড় একটা দুশ্চিন্তা নিয়ে আর না আজকাল অনেক বেশি টেনশনে আছি যে কি করা যায় বা কি করি। এমনকি আমার এমআরআইও করা হয়েছে। এত টেনশন নিয়ে যখন আমরা ডক্টরবাবুর কাছে গেলাম, আর আমরা ডক্টর নীরাজ আগরওয়ালকে দেখাচ্ছি, তো আমরা ওইটা কিন্তু এমএমসিতে উনি বসেন। তো ওইখানে গিয়ে যখন ডক্টরবাবুর সাথে আমরা কথা বলবো, এই মুহূর্তে কিন্তু আর ডক্টরের সাথে আমাদের দেখা হলো না। তখন আমরা যে এমএমসির যিনি মালিক, ওনার সাথে কথা বললাম। উনি কিন্তু আমার সম্পূর্ণ রিপোর্ট দেখলেন, এমনকি আমাদের দিশারির যে রিপোর্টটা দেখে দিয়েছেন, আর যেটাতে কিন্তু আমার পাথরটা দেখাচ্ছে না বা নেই, পাথর বলছে, সেই রিপোর্টটাও কিন্তু উনি দেখলেন। দেখার পর কিন্তু উনি কোনো রকম রিয়াক্ট করলেন না, বা কোনো রকম শক যে একটা ব্যাপার সেটাও কিন্তু ওনার চোখ মুখে আমরা ফিল করতে পারলাম না। উনি তো বলতে পারতেন যে কেন বাকি রিপোর্টগুলোতে যখন আপনার পাথরটা দেখাচ্ছে, তো দিশারি রিপোর্টে কেন দেখাচ্ছে না, এরকম কিন্তু কোনো কথাবার্তাই আমাদের সাথে উনি বললেন না। এমএমসির মালিক যিনি, ওনার কথা বলছি, উনি কিন্তু কোনো রকম কথা বললেন না। ডাইরেক্ট আমাদের সাথে অপারেশনের ব্যাপারে কিন্তু ডিল করতে লাগলেন বা কথাবার্তা বলতে লাগলেন, কত খরচ পড়বে, কেমন করে অপারেশনটা হবে, বা এরকম সব কিছুই আর কি। তখনই না আমাদের মাথাটা একটু ঘুরে উঠলো যে আপনি তো বলতে পারতেন যে আপনার দিশারি রিপোর্টে যখন দেখাচ্ছে যে পাথর নেই, তো দাঁড়ান আমরা অপারেশনের আগে আপনারা একটু চেক করে নেব। ওনারা চাইলে না তখনই চেক করে কিন্তু আমাদের বলতে পারতেন, যদি আপনার পাথর থাকে তখন আমরা অপারেশনটা করব, আর যদি বা পাথর না থাকে তাহলে আপনার অপারেশনটা করার কোনো দরকার নেই। এই কথাটা তো উনি বলতে পারতেন। এইসব কোনো কথাবার্তা না বলেও ডাইরেক্ট কেন বলবে যে অপারেশনটা করে নিতে হবে বা এরকম কথাবার্তা। আমাদের না অনেক বেশি এখন টেনশন হচ্ছে যে কি করব তো করবোটা কি। আর এই দুশ্চিন্তা নিয়ে না আজ 3 দিন যাবৎ কিন্তু একটা মাথায় সবসময় একটা টেনশন আছেই, কিন্তু যে আমরা করব তো করব কি। তো আপনারা একটু আমাদের বলুন তো যে আমাদের কি করা উচিত, আমাদের করণীয়টা কি, যে আমরা অন্য আরও 2-1 জায়গায় রিপোর্ট করে অপারেশনটা করব নাকি। আর এখানে কিন্তু আরও একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে আমার যেহেতু আবার প্যানক্রিয়াসেরও কিছুটা প্রবলেম রয়েছে, তো যার জন্য আমাকে না ওই মাসখানিকের মধ্যেই আমাকে হায়দ্রাবাদ যেতে হবে। আর হায়দ্রাবাদের সবথেকে মানে পেটের জন্য সবথেকে বড় একটা হাসপাতাল রয়েছে, সেটা হচ্ছে হায়দ্রাবাদে। আর ওইখানে কিন্তু আমি আমার প্যানক্রিয়াসের ট্রিটমেন্টের জন্য যাচ্ছি। তো আমি না আমাকে কিন্তু 2-1 জন সাজেস্ট করেছেন যে দিদি আপনি অপারেশন মালদাতে না করে, আপনি যেহেতু হায়দ্রাবাদ যাচ্ছেন, তো অপারেশনটা আপনি না ওখানেই করে নেবেন। যদি আপনার পাথরটা থাকে তো ওইখানেই কিন্তু আপনি পাথরেরটাও রিমুভ করে নেবেন। আর আপনার মালদাতে এইসব রিপোর্ট ফিপোর্ট করে না কোনো লাভ নেই, যেহেতু হায়দ্রাবাদে আমরা গেলে মালদার কোনো রিপোর্টই ওনারা দেখবেন না। ওনারা কিন্তু নতুন করে সব কিছুই আমাদের রিপোর্ট বা এইসব কিন্তু আমাদের সব কিছুই নতুন করে করাবেন।
ওই জন্য আমাকে অনেকেই কিন্তু সাজেস্ট করছে যে মালদাতে কোনো রকম কিন্তু অপারেশন না করার জন্য 1 মাস একটু রেস্টে বা চেক করে থেকে আমাকে কিন্তু প্রত্যেকে কিন্তু হায়দ্রাবাদটাই সাজেস্ট করছে যে ওখানে গিয়ে কিন্তু আমি যেন খরচটা করি বা পুরোপুরি ট্রিটমেন্টটা সূক্ষ্মভাবে কিন্তু ওখানেই যেন করি। তো আমি আপনাদের থেকে ছোট্ট একটা মানে রিকোয়েস্ট চাইছি যে আপনারা প্লিজ আপনাদের রায় বা মতামতটা একটু আমাকে জানাবেন। আমি না অনেক বেশি মোটিভেট হব বা খুশি হব বা আপনাদের রায়গুলো জেনে না আমাদের কিছুটা হলেও কিন্তু একটু আমাদের টেনশনটা মুক্ত হবে। তো আপনাদের কাছ থেকে এটাই আমার একটা রিকোয়েস্ট ছিল আর কি। হ্যাঁ, আর একটা কথা যে আমার অপারেশনটা না ERCP করে হবে, আর এটা কিন্তু সাধারণত মালদাতে হচ্ছিল না, গত 2 বছর থেকে হচ্ছে আর কি। কলকাতা থেকে ডক্টর আসছেন বা ওনাদের টিম এসে কিন্তু অপারেশনটা করে যাচ্ছেন। তো ওই জন্যই না খরচটা একটু কিন্তু সাধারণ খরচের থেকে একটু বেশি। ওই জন্যই না আমাদের একটু ভাবনা চিন্তাটা বেশি করতে হচ্ছে যে খরচটা এখানেই আমরা করব নাকি হায়দ্রাবাদ যাব, তো ওখানেই আমরা অপারেশনটা করে নেব আর কি। চলুন, আপনাদের সাথে তো অনেকই গল্প করলাম, আর সুখ দুঃখ তো লেগেই আছে। এই সুখ দুঃখের মাঝেও কিন্তু এই যে ভাবসা গরমকে আর পারছি না, যার জন্যই না আমরা প্ল্যান করেছি যে একটা এসি নেব আর কি। তো দেখি নিতে পারছি কি না, এমনকি নেওয়া হয়নিও কিছু কারণের জন্য, সবটাই শেয়ার করছি অবশ্য। এখানে না আমরা মালদাতে এসেছি, আর ডিজিটাল ওয়ার্ল্ড বলে মালদা ঢুকতেই কিন্তু একটা এরকম টাইপের আছে, শপ আছে, যেখানে না এসি, ফ্রিজ, তারপর ওয়াশিং মেশিন থেকে শুরু করে চিমনি সব কিছুই এখানে অ্যাভেলেবেল। আর এত সুন্দর সুন্দর ফ্রিজগুলো ছিল না, দেখে একদমই চোখ জুড়িয়ে যাচ্ছিল। কিন্তু আমি তো যেহেতু ফ্রিজের জন্য আসিনি, মূল উদ্দেশ্য যেটা সেটাই কিন্তু দেখে নিচ্ছিলাম। কিন্তু ওই জিনিসটা না অতটাও ওই সব ব্যাপারে যেহেতু আমার জানা নেই, তো ওর প্রতি কিন্তু আগ্রহটা ততটাও বেশি ছিল না আমার। না দু চোখ শুধু জুড়ে দেখছিল এই যে ওয়াশিং মেশিন আর তার সাথে ফ্রিজটা। কিন্তু আমার যেহেতু এখন ফ্রিজটা রয়েছে, ছোট্ট হলেও কিন্তু ফ্রিজটা বেশি দিন হয়নি যেহেতু নেওয়া, তো ওই জন্য ফ্রিজের দিকে শুধু তাকিয়ে থেকে যাচ্ছিলাম। নেওয়ার তো এখন অন্তত সামর্থ্য নেই, আর নিলেও আগেরটা আছে ওইটা যে নষ্ট হয়ে যাবে, যার জন্যই না ভাবনা চিন্তাটা আর করছিলাম না। কিন্তু এখানে না এত সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল যে দু চোখ কিন্তু জুড়িয়ে যাচ্ছিল, যেই দিকেই দেখছিলাম না সেই দিকেই দেখে থেকে যাচ্ছিলাম। তো আর বাকি আপনাদের সাথেও শেয়ার করছিলাম। এই যে ফ্রিজগুলো না এত সুন্দর, মানে কি আর বলে বোঝাতে পারবো না আপনাদের। প্রাইসটা অবশ্য আমি জিজ্ঞাসা করিনি, যেটা নেব না না তার ব্যাপারে এত কিছু খুঁতখুত করে জিজ্ঞাসা করার না, আমার অতটা পছন্দ না। কিন্তু হ্যাঁ, সামনে আছে, দেখব, আপনাদের সাথে একটু শেয়ার করব, এইটুকুই আর কি। তো এখানে আমরা মা ছেলে দেখে নিচ্ছিলাম, আর ওরা দুজন মিলে, দুই সারু মিলে কিন্তু ফ্রিজের না সরি এসির জন্যই কিন্তু দাম দরটা একটু করে নিচ্ছিল। আর আমরা যেহেতু আমরা যেহেতু এসিটা EMI নিতে চাইছিলাম, পুরোপুরি ক্যাশ না, কেননা সামনে অনেক খরচের ব্যাপার রয়েছে। আর যেহেতু গরমটাও অসহ্য পড়েছে, সহ্য করতে পারছি না এখন অসুস্থতার জন্যই আমার বিশেষ করে গরমটা না অনেক বেশি তুলনামূলক মনে হচ্ছে যে না সইতে পারছি না। ওই জন্য ফারুকনগরের পাপা বললো যে সুখ দুঃখ তো লেগেই আছে, চলো একটা এসি নিয়ে নেই। ওই জন্য মূলত ঢোকা, দেখি যদি EMI এর মাধ্যমে বা কার্ডের মাধ্যমে হয় তাহলে তো নিয়েই নেব। এই ফ্রিজটা এতটাই মানে সুন্দর ছিল যে আপনাদের কি বলবো, পুরোটা না একদমই গ্লাস, কাঁচ চকচক করছে। আপনি দেখুন এখানে ও কাঁচে বা গ্লাসে কিন্তু আমাকে পুরোপুরি দেখা যাচ্ছে যে কতটা এখানে গ্লাস বা চকচকে ভাবটা রয়েছে। এইগুলোর প্রাইস মোটামুটি হয়ে যাবে 2-এর কাছাকাছি, আই থিঙ্ক, জানা নেই এখনও কত দাম, মানে ফুল ক্যাশ কত, কিন্তু আমি না জিজ্ঞাসাও করিনি। জিজ্ঞাসা করলে হয়তো বা ভালো হতো, আপনাদের সাথে অন্তত শেয়ার করতে পারতাম। যাই হোক, পুরো এটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানে এই ফ্যানটা না 500 টাকা দাম বলছিল, এটা ব্যাটারি প্লাস আপনার চার্জারেও চলবে। তো এইটার আমি কিন্তু দাম জিজ্ঞাসা করেছিলাম, আর ভীষণ ভালো লাগছিল, কিউট দেখে। ট্রাভেলের জন্য না খুবই ভালো একটা জিনিস। তো দামটা কিন্তু মোটামুটি ছিল এর মধ্যে, আয়ত্তের মধ্যেই ছিল। 500 টাকা দাম বলছিল, খুব একটা বেশিও না, কিন্তু খুব যে কম তাও কিন্তু না। তো চলে যাবে, একটা ইউজফুল একটা জিনিস। যাই হোক, এইদিকে আবার দেখছিলাম হটপট থেকে শুরু করে বাজাজের সব কিছু, এখানে মিক্সিগুলো ছিল, তারপর আরও ফ্ল্যাক্স, আর এইগুলো ওয়াটার পিউরিফায়ার সব কিছুই ছিল, দেখছিলাম অবশ্য।
যাই হোক, সব কিছু দেখে নেওয়ার পরেও অবশেষে না আমাদের মনটা একদমই খারাপ, মা ছেলের বিশেষ করে আমার আর ফারুক নবাবের অনেক বেশি মন খারাপ। কারণ এখানে না কার্ডটা কাজ করছিল না, আমরা যে কিস্তিতে নিতে চাইছিলাম তো সেই জিনিসটা না এখানে হচ্ছিল না। জানি না কিসের জন্য ইস্যুস হচ্ছিল কার্ডটার, ওই জন্যই আর কাজটা হলো না। থাক, আর মন খারাপ করার কিছুই নেই। ইনশাল্লাহ আল্লাহ যদি নেওয়ায় খুব শীঘ্রই কিন্তু ইনশাল্লাহ নিয়ে নেব, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখন অবধি তাহলে এখানে অবধি থাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।